পায়ে ব্যথা থাকার কারণে পায়ের নিচে একটা বালিশ দিয়ে পা টান টান করে ঘুমাতে হবে। কোথায় ঘুমাবে হানিয়া তাহলে এখন? কথাটা ভাবতে ভাবতে হানিয়া আবার উঠতে গেলে জাবিয়ান তাকে ঠেসে ধরে বসিয়ে দেয়। হানিয়া এবার রেগে গিয়ে বলে, আমার শরীরটা ভালো লাগছে না, একটু তো শান্তি দেন। সুস্থ হই তারপর আবার মেরেন। এখন একটু রেস্ট নিতে দেন। হয় মামুনির রুমে যেতে দেন, না হলে সোফা শুতে দেন, কিন্তু কিছু একটা করতে দেন। দয়া করুন আমার উপর, ভালো লাগছে না আর। লাস্টের কথাগুলো জোর করে বলে হানিয়া। হানিয়ার এমন ভাবে বলায় জাবিয়ানের খারাপ লাগে। সে তো এখন তার উপর অত্যাচার করছে না, বরং তাকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। এমন ভাবে বলার কি ছিল আজব? জাবিয়ান হানিয়ার কথায় জবাব না দিয়ে উঠে দরজার কাছে গিয়ে দরজা লক করে দেয়। তারপর আবার হানিয়ার কাছে এসে তাকে আস্তে করে শুয়ে দিয়ে ব্যথাওয়ালা পায়ের নিচে একটা পিলো দিয়ে দেয়। হানিয়া বুঝতে পারে জাবিয়ান তাকে এখানে শোয়ানোর পায়তারা করছে, তাই সে বলে ওঠে। কথাটা বলে হানিয়া উঠতে গেলে জাবিয়ান আবার তাকে ঠেসে ধরে শুয়ে দেয়। তারপর সেও হানিয়ার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। জাবিয়ানের এমন কাছে হানিয়া হতভম্ব হয়ে যায়। বাম হাত দিয়ে জাবিয়ানকে ঠেলে সরাতে গেলে জাবিয়ান তার সে হাতের আঙুলের কাছে নিচে আঙুল গুছে বিছানার সাথে চেপে ধরে। হানিয়া এবার কিছুটা চিল্লিয়ে বলে, এই কি করছেন, ওঠেন। জাবিয়ান হানিয়ার বুকের উপর থেকে মাথাটা হালকা উঠিয়ে শান্ত স্বরে বলে, হয় এখন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো, না হয় সারা রাত অশান্তির মাঝে দিয়ে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করে নাও। কোনটা করবে তুমি ভেবে দেখো। জাবিয়ানের এমন শান্ত স্বরের কথায় কিছু একটা ছিল যা হানিয়াকে ভয় পাইয়ে দিতে সক্ষম। তাছাড়া জাবিয়ান কিসের ইঙ্গিত করেছে তাও হানিয়া বুঝতে পেরেছে। তাই এখন বেশি বাড়াবাড়ি করলে দেখা যাবে জাবিয়ান সত্যি সত্যি তাকে সারা রাত অশান্তির মাঝে রাখলো। সে শান্ত হয়ে বলে, আচ্ছা থাকলাম এখানে, কিন্তু আপনি আমার উপর থেকে উঠে বালিশে গিয়ে ঘুমান। আমার বুকে শোয়ার কি আছে, উঠুন আমার উপর থেকে। জাবিয়ান হানিয়াকে বুকে আরেকটু ভালো করে শুয়ে বলে, মনে হলো শান্তি আছে এখানে, তাই শুয়েছি। এখন দেখি সত্যি সত্যি অনেক শান্তি আছে এই জায়গাটায়। কথাটা জাবিয়ান হানিয়াকে যাতে না শুনতে পায় তাই ভীষণ আস্তে আস্তে বলে। কিন্তু হানিয়া যেহেতু জাবিয়ানের অনেকটা কাছে, তাই সে শুনে ফেলে। আমি জানি তুমি নিজের জেদ বজায় রাখার জন্য আমি ঘুমালে এখান থেকে উঠে যাবে, তাই আমি এভাবেই ঘুমাবো আজ। হয়েছে, পেয়েছো নিজের জবাব। এখন যদি আর একটা কথা বলো হানি, আই সোয়ার আজ সারা রাত তুমি ঘুমাতে পারবে না। কথাটা বলে জাবিয়ান হানিয়ার ঘাড়ের কাছে মুখ নিয়ে টুকুস করে একটা কামড় দেয়। হানিয়া জাবিয়ানের এমন কাছে চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। জাবিয়ান এসে আবার হানিয়ার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। মিনিট খানেক পরে ঘুমিয়েও পড়ে। হানিয়াকে দেওয়া ওষুধগুলোর মাঝে ব্যথানাশক ঔষধ থাকায় সেও না চাইতেও একসময় ঘুমিয়ে পড়ে। কেটে যায় 8 দিন। এই 8 দিনে জাবিয়ান হানিয়াকে না কলেজে যেতে দিয়েছে আর না বাসার কাজ করতে দিয়েছে তেমন একটা। উল্টো ভীষণ যত্ন নিয়েছে হানিয়ার। এই কয়েকদিনে তার এমন কাছে সবাই ভীষণ ভীষণ এবং ভীষণই অবাক হয়েছে যে জাবিয়ান দিন 20 আগেও হানিয়াকে অমানুষের মতো মেরে রক্তাক্ত করেছে। সেই জাবিয়ান কিনা হানিয়াকে কেমন পাগল করার যত্ন নিচ্ছে। হানিয়া জোর করে কাজ করতে গেলেও ধমকে ধামকে তাকে বসিয়ে রেখেছে। বলতে গেলে ফুল বেড রেস্টে ছিল সে, তাই পাটাও সময়ের সাথে অনেকটাই ভালো হয়ে গিয়েছে। আজ হানিয়া ঠিক করে রেখেছে কলেজে যাবে, যেতে চেয়ে তাকে হবে, কারণ আজ সে আর ইনায়া ডক্টর এহসানের সাথে দেখা করতে যাবে রিপোর্টগুলো সম্পর্কে কথা বলতে। গতকাল রাতে হানিয়া জাবিয়ানকে ইনিয়ে বিনিয়ে কলেজে যাওয়ার কথা জানিয়েছিল। তখন জাবিয়ান তাকে সাফ সাফ মানা করে দিয়েছে। বলেছে পরের দিন আগে সে হানিয়াকে বাসা থেকে বের হতে দিবে না, আর কলেজে যাওয়া তো দূরের কথা। জাবিয়ান এমন একটা কথা শুনে হানিয়া ভেবেছিল ডাক্তার এহসানের সাথে কয়েকদিন পর দেখা করতে যাবে। কথাটা ইনায়াকে বললে ইনায়া জানায় ডাক্তার এহসান নাকি 1 মাসের একটি মেডিকেল ক্যাম্পিং এ চট্টগ্রাম যাবে 2-1 দিনের মাঝে। সে এতদিন অপেক্ষা করতে পারবে না দেখে আজই যাবে, আর সেটাও জাবিয়ানকে না জানিয়ে।
জাভিয়ান ব্রেকফাস্ট করে বের হয়ে যাওয়ার পরপরই হানিয়া বাসা থেকে বের হয়। রোজি বেগমকে বলে গেছে আজ কলেজে যাওয়া লাগবেই, ম্যামরা ইমার্জেন্সি যেতেই বলেছে। আর শায়লা বেগম তো হানিয়ার কোনো কিছুতেই নেই, সে থাকে নিচের মতো। হানিয়াকে অবশ্য রোজি বেগম বাসার গাড়িতে করে পাঠিয়েছেন আর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসতে। জাভিয়ান জানতে পারলে তাদের দুজনেরই খবর করে ছাড়বে। হানিয়াও তাকে তাড়াতাড়ি ফেরার আশ্বাস দিয়ে কলেজে চলে যায়। কলেজে এসে তারা একটা ক্লাস করে কলেজ থেকে বের হয়ে যায়। ইনায়ার বাসার গাড়িতে করে তারা ডাক্তার এহসানের হসপিটালে এসে উপস্থিত হয়। রাস্তায় জ্যাম থাকার কারণে তাদের আসতে আসতে বেশ অনেকটা লেট হয়ে গেছে। হসপিটালে এসে শুনে ডাক্তার এহসান নাকি ওয়ার্ড পরিদর্শনে গিয়েছেন, তাদেরকে অপেক্ষা করতে হবে। হানিয়া একদিনে অজানা কিছু জানার জন্য কৌতূহলে মরে যাচ্ছে, অন্যদিকে জাভিয়ানের ভয়। এই কয়েকদিনে জাভিয়ান প্রায়শই দুপুরে বাসায় আসতো, আজও যদি আসে তাহলে হানিয়ার খবর শেষ। সে মনে মনে দোয়া করে জাভিয়ান যেন আজ দুপুরে বাসায় না আসে। ইনায়া তাকে শান্ত হতে বলছে, কিন্তু এত এত চিন্তার মাঝে কি শান্ত হওয়া যায়? প্রায় 1 ঘন্টা পর ডাক্তার এহসান তার কেবিনে আসে। সে আসার পর ইনায়া হানিয়াকে তার কেবিনে ডাকা হয়। তারা কেবিনে আসলে ডাক্তার এহসান তাদের হাসি মুখে বসতে বলে। তারা দুজন বসে পড়ে। ডাক্তার এহসান বলে, আপনাদের কথা ম্যাম আমাকে বলেছিল, সরি আপনাদের অপেক্ষা করানোর জন্য, কিন্তু আমি আমার দায়িত্বকে অবহেলা করে পার্সোনাল কাজকে আগে রাখতে পারিনি। হানিয়া বুঝতে পারে ডাক্তার এহসান কতটা দায়িত্ববান মানুষ। সে হাসি মুখে বলে, না 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 ডাক্তার, আপনার ডিউটি আগে, তারপর পার্সোনাল লাইফ। আর আপনাকে সরিও বলা লাগবে না। ডাক্তার এহসান হাসি মুখে তাদের জিজ্ঞেস করে, বলেন কি নিবেন আপনারা, ঠান্ডা নাকি গরম? এখন অবশ্য গরমটা নেওয়াই ভালো হবে। তার কথা শেষ করতে না করতে ইনায়া ডাক্তার এহসানকে ধমকের সুরে বলে, আপনি যদি ঠিক করে দিবেন তাহলে আমাদের জিজ্ঞেস করলেন কেন? আমরা ঠান্ডা নেব, আপনার জন্য অপেক্ষা করতে করতে দেখেছেন কতটা ক্লান্ত হয়ে গিয়েছি। ডাক্তার এহসান শান্ত চোখে ইনায়াকে দেখে। ছোট থাকতেও মেয়েটা থেকে চালিয়ে মেরেছে, এখন বড় হয়েও প্রণয়ের আগুনে ছাড়াচ্ছে। সে একা কেন চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই মিষ্টি মধুর চলনে এই বিচ্ছুটাকেও চালাবে। হানিয়া ইনায়াকে চুপ করিয়ে বলে, ডক্টর, আমাদের নিয়ে ব্যস্ত হবেন না, আর ওর কথাও কিছু মনে করবেন না। আমাদের কাজটা হয়ে গেলেই আমাদের যেতে হবে, একটু আর্জেন্ট আর কি। ডাক্তার এহসান ইনায়ার থেকে চোখ সরিয়ে হানিয়ার দিকে তাকায়। গোলগাল চেহারার মেয়েটার মুখে ভীষণ উৎকণ্ঠা, কিছুটা চাপা ভয়। সে হানিয়াকে বলে, আপনি আমার বোনের বয়সী, আপনাকে বোন বলেই ডাকছি আর তুমি করে সম্বোধন করছি, আশা করছি কিছু মনে করবেন না বোন। হানিয়া হাসি মুখে তাকে সম্মতি দেয় ডাকার। তারপর ডাক্তার এহসানকে তার তোলা রিপোর্টের ছবিগুলো দেখায়। ডাক্তার এহসান রিপোর্টের ছবিগুলো দেখে গম্ভীর গলায় বলে, এই রিপোর্টগুলো নিয়েই তো কাল একজন আমার কাছে এসেছিল। তার এমন কথায় হানিয়া ইনায়া চমকে যায়। হানিয়া বলে ওঠে, কে সে? সে কি পুরুষ নাকি মহিলা ছিল? সে একজন পুরুষ ছিল। তার নাম কি ডাক্তার? জাভিয়ান তালুকদার, ব্রাদার অফ স্পর্শিয়া তালুকদার। ডাক্তার এহসানের এমন কথায় তারা দুজন একটা বড়সড় ঝটকা খায়। জাভিয়ান এসেছিল। হানিয়া নিচেকে শান্ত করে বলে, সে কেন এসেছিল আর রিপোর্টগুলোতে কি আছে একটু ব্যাখ্যা করলে ভালো হয় ডাক্তার। মিস্টার জাভিয়ানও এই রিপোর্ট নিয়েই কথা বলতে এসেছিল, আর সে জানতে চেয়েছিল এই রিপোর্টের অনুযায়ী পেশেন্ট কবে ভালো হবে, মানে তার সে নর্মাল লাইফ লিড করতে সক্ষম কিনা, নাকি তাকে আরও ট্রিটমেন্ট নিতে হবে। ডাক্তার এহসান একের পর এক কথা শুনে হানিয়া ইনায়ার যেন কথা বলতে ভুলে গেছে। পেশেন্ট ভালো হবে মানে? যে 2.5 বছর আগে মারা গেছে সে কিভাবে ভালো হবে? হানিয়া হতভম্ব হয়ে তাকে জিজ্ঞাসা করে ফেলে, ভালো হবে মানে? এই রিপোর্টগুলোর পেশেন্ট কি বেঁচে আছে? হ্যাঁ, পেশেন্ট বেঁচে আছে। ইভেন পেশেন্টের বর্তমান মানসিক অবস্থা সম্পর্কে জানতে আমি মিস্টার জাভিয়ানের কাছে পেশেন্ট সম্পর্কে জানতে চাইলে সে আমাকে তার কয়েকটা ভিডিও ফুটেজ দেখায়। সেখানে আমি দেখি যে পেশেন্ট মানে স্পর্শিয়া তালুকদার ফিজিক্যালি সুস্থ থাকলেও মেন্টালি সুস্থ নেই। ডাক্তার
আহসান এক নিঃশ্বাসে তার কথাগুলো শেষ করেন। আর তার কথাগুলো শুনে হানিয়া ইনায়া বাকরুদ্ধ হয়ে বসে থাকে। ডাক্তারের কথা অনুযায়ী স্পর্শিয়া বেঁচে আছে, তাহলে 2.5 বছর আগে ওই লাশটা কার ছিল? আর তার চেয়েও বড় কথা, জাবিয়ান যদি জানেই স্পর্শিয়া বেঁচে আছে, তাহলে সকলকে বলছে না কেন? কেনই এমন লুকোচুরি খেলা খেলছে সে? হসপিটাল থেকে অনেক চেষ্টা করার পরও দুপুরের আগে ফিরতে পারে না হানিয়া। সে বাসে আসতে আসতে দুপুরের 2টো বেজে যায়। ইনায়াই তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। হানিয়া বাড়ি ঢুকে ড্রয়িং রুমে কাউকে দেখতে পায় না। তারা দুপুর 1টা বড়জোর 1:30টার মধ্যে লাঞ্চ শেষ করে ফেলে। আজ যেহেতু 2টো বেঁচে গেছে, তাই আর ডাইনিং টেবিলেও কেউ নেই। তার মানে সকলে খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। আর জাবিয়ান যদি আসতো বাসায়, তাহলে সে এই সময় নিচেই থাকতো। সে নেই মানে জাবিয়ান আজ বাসায় আসেনি লাঞ্চ করতে। সে খুশি মনে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে চলে যায়। পাটা ভালো করে ঠিক হয়নি তার উপর আজ আবার একটু বেশি হাঁটাহাঁটি করা হয়েছে। ফলস্বরূপ আবার ব্যথা করায় খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। রুমে এসে বোরকা হিজাব খুলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। সকালের দিকে ঠান্ডা থাকলেও দুপুরের দিকে বেশ ভালোই গরম পড়ে। ঘাম ছড়ানোর মতো করে গরম পড়ে। ক্লান্ত লাগার কারণে শাওয়ার নেওয়াই ভালো মনে করে হানিয়া। চটপট শাওয়ার নিয়ে অজু করে বের হয় হানিয়া। তারপর নামাজের হিজাব করে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ হলে জায়নামাজ আর নামাজের হিজাব গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। চুলের টাওয়াল খুলে একপাশে সবগুলো চুল এনে কাত হয়ে চুল মুছতে থাকে। চুল মুছতে মুছতে আয়নার চোখ পড়লে তার পিলে চমকে ওঠে। থমকে যায় হাত, শুকাতে থাকে গলা। জাবিয়ান বেলকুনির থাইয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এক পা থাইয়ে ঠেকিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। চোখ মুখ অস্বাভাবিক রকমের শান্ত, চোখ জোড়া তার দিকেই তাক করা। হানিয়া ড্রেসিং টেবিলের আয়নার মাধ্যমে জাবিয়ানকে দেখছে, জাবিয়ানও তাই। হুট করে জাবিয়ান হেঁটে তার দিকে আসতে থাকে। হানিয়া ভয়ে সেখানেই জমে যায়। আজ সে বড় একটা অপরাধ করে ফেলেছে। জাবিয়ান তাকে কড়াকড়িভাবে না করেছিল বাহিরে না যাওয়ার জন্য। হানিয়া সেটা অমান্য করেছে। আজ সে শেষ। কথাটা মাথায় আসতে হানিয়া শুকনো একটা ঢোক গিলে। জাবিয়ান হাঁটতে হাঁটতে হানিয়ার একদম পেছনে এসে দাঁড়ায়। চোখ তার এখনো হানিয়ার চোখে রাখা। জাবিয়ান হাত বাড়িয়ে হানিয়ার থেকে টাওয়ালটা নিয়ে নেয়। তারপর হানিয়াকে টুলে বসিয়ে নিচে হানিয়ার চুল মুছে দিতে থাকে। চুল মোছানো শেষ হলে সুন্দর করে আছড়িয়েও দেয়। হানিয়া যেন আজ অবাক হওয়ার দিন। এত এত অবাক করা কাণ্ড আজ তার সাথে হচ্ছে যে সে সামলাতেই পারছে না। হানিয়ার চুল আছড়ানো শেষ হলে জাবিয়ান তাকে বসা থেকে উঠিয়ে মুখোমুখি দাঁড় করায়। হানিয়ার বাম গালে হাত রেখে আলতো করে স্লাইড করতে করতে জিজ্ঞাসা করে, আমি মানা করার পরও বাহিরে কেন গিয়েছিলে হানি? একে তো জাবিয়ানের এমন উদ্ভট কাজ, তার উপর তার এত শান্ত স্বর, দুটোই হানিয়ার হাড়ে হাড়ে কাঁপন ধরিয়ে দেয় ভয়ে। জাবিয়ানকে সে এখনো বেশ ভয় পায়। তার কথা অমান্য করে সে কি ভীষণ রেগে যায়। আর যখন রেগে যায় তখন রাগের মাথায় কি থেকে কি করে ফেলে সে নিজেও জানে না। হানিয়া ভয়ে কিছু বলতে পারে না, শুধু ভয়ে হালকা করে কাঁপতে থাকে। জাবিয়ান আবারও জিজ্ঞাসা করে, অ্যানসার মি বধুয়া, আমার কথা অমান্য করার সাহস পেলে কোথা থেকে? সেই বিয়ের পরপর জাবিয়ান তাকে বধুয়া বলে ডাকতো, আর এতদিন পর আজ ডাকলো। সম্বোধনটা তাকে একটা সুন্দর অনুভূতিতে ডুবিয়ে দেয়। বেশ ভালো লাগে তার এই ডাকটা। কিন্তু আজ হানিয়া সেই সুন্দর অনুভূতিতে ডুব দিতে পারছে না, কারণ আজ সে রাক্ষসরাজ ভীষণ ক্ষেপে আছে। হয়তো তার কপালে চরম মারু ছুটতে পারে। জাবিয়ান তাকে বলে, আমার মম খারাপ, অনেকটা ঝগড়ুটে মহিলাও বলতে পারো, একটু মেন্টাল হেলথেও প্রবলেম আছে, কিন্তু তাকে আজ পর্যন্ত বাবার কোনো কথার অমান্য করতে দেখিনি। বাবা আমার আর সোহার বিয়েটা মানেনি। মম শেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু বাবার কথা অমান্য করে নিজের জেদ বজায় রেখে আমাদের বিয়ে দেয়নি। সেখানে আমার বউ আজ বিয়ের 2 মাস হতে না হতেই আমার এই সামান্য কথা মানতে পারলে না তুমি?
এটা তোমার থেকে আশা করিনি আমি হানি। ইউ হার্ট মি টুডে ভেরি মাচ। কথাটা বলে জাবিয়ান হানিয়াকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। হানিয়া অবাক হয়ে জাবিয়ানের কথাগুলো শুনে। একটু না হয় অমান্যই করেছিল, কিন্তু এতে করে যে জাবিয়ান এতটা কষ্ট পাবে সে ভাবেনি। সে জাবিয়ানের কাছে এগিয়ে এসে বলে, আমার একটা জরুরি। হানিয়া কথাটা শেষ করতে পারে না, তার আগেই জাবিয়ান তাকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। তারপর বলে, এক্সপ্লেন করা লাগবে না, বসো তুমি, আমি আমাদের জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলে জাবিয়ান নিচে চলে যায় তাদের জন্য খাবার আনতে। হানিয়া ছলো ছলো চোখে তার যাওয়া দেখতে থাকে। হ্যাঁ জানু, বলো। কি করছো বাবু? কিছু না জান, তুমি কি করছো? মাত্র অফিস থেকে গেলে আসলাম। ফাহিমের টাটকা মিথ্যা কথায় এশা নামক বলদ রমণীর ভীষণ মায়া হয়। এশার সাথে ফাহিমের 4 বছরের প্রেমের সম্পর্ক। ফাহিম এশাদের এলাকায় চেয়ারম্যানের ছেলে, যে কিনা 1 নম্বরের বখাটে, মেবাজ আর ক্যারেক্টারলেস ছেলে। এশাও যে ভালো তা কিন্তু নয়। এসএসসির পর এই ফাহিমের সাথেই ভেগে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পালাতে পারেনি। বাবার হাতে ধরা পড়ে যায়। তার কিছুদিন পরে বাবার বন্ধু ছেলে আবরারের সাথে এশার বিয়ে হয়ে যায়। এশার বাবা ভেবেছিল বিয়ের পর মেয়ে হয়তো ওদিকে আর মন দেবে না, গুছিয়ে সংসার করবে, কিন্তু তার সেই কথায় আশায় গুড়া বালি। পরিবারের সকলের সামনে তার সুখী দাম্পত্য হলেও আসলে কিন্তু তারা তা নয়, বরং এশা বাসরাতে তার আরো ফাহিমের সাথে কথা বলে দিয়েছে, এবং এটা বলেছে সে ফাহিমের সাথে ফিজিক্যাল অ্যাটাচও হয়েছে। এসব কথা শোনার পর আবরার সেই ক্ষণেই তাকে তালাক দিতে চায় আর সকলকে তাদের বিষয়ে বলতে চায়, কিন্তু এশা তার হাতে পায়ে ধরে অনেক আকুতি মিনতি করে কাউকে জানাতে নিষেধ করে আর বলে ফাহিমের একটা চাকরি হলেই সে নিচে সকলকে সবটা জানিয়ে আবরারকে ডিভোর্স দিয়ে দেবে। আবরার তার কথা মানতে না ছিল। এশা পরবর্তীতে তাকে সুইসাইডের ভয় দেখালে আবরার মেনে যায়। বিয়ের কিছুদিন পরে আবরার নিচের চাকরির জন্য রাজশাহী চলে আসে, সাথে এশাকেও আসতে হয়। রাজশাহীতে এসে আবরার 2 রুমের একটা ফ্ল্যাটে ওঠে, যার একটাতে আবরার আরেকটাতে এশা থাকে। এশা এতক্ষণ তার তথাকথিত ভালোবাসার মানুষের সাথেই কথা বলছিল। ফাহিমের এমন ক্লান্ত কণ্ঠ শুনে এশার মায়া মায়া গলায় বলে, কিছু খেয়েছো জান? না বাবু, কাল একজন বড় ভাইয়ের বউয়ের বাচ্চা হয়েছে। সে কয়েক হাজার টাকা ধার চেয়েছিল, হাতে মাত্র 3,000 টাকা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। এখন হাত একদমই খালি। বেতন পেতে আরও 2 থেকে 3 দিন লাগবে। খাবারও নেই, কি খাবো বলো? তাই না খেয়ে আছি। কথাগুলো বানোয়াট মিথ্যা কথা বলে এশাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে ফাহিম। এশাও তার এই মিথ্যা কথাগুলো শুনে গলে পানি হয়ে যায়। সে ফাহিমকে বলে, তুমি 2 ঘন্টা একটু কষ্ট করে থাকো, আমি তোমার জন্য রান্না করে আনছি। তোমার শুধু শুধু কষ্ট করা লাগবে না। এই 2-3 দিন না খেয়ে থাকলে কিছু হবে না। আমি পুরুষ মানুষ, গতকাল এমন না খেয়ে খেয়ে অফিসে চাকরির জন্য ঘুরছি। তুমি শুধু শুধু টেনশন করো না তো। এশা কপট রাগ নিয়ে বলে, তুমি চুপ করো, আমি যা বলছি তাই হবে। আমি তোমার জন্য ভুনা খিচুড়ি আর গরুর কালা ভুনা করে আনছি, তুমি বাসায় থেকো। ফাহিম তো মনে মনে রাজি, কিন্তু এই বলদেটাকে এমনি একটু ইমোশনাল ব্ল্যাকমেইল করলে সে গলে জল হয়ে যায় আর তাকে এমন ভালো মন্দ রেঁধে এনে খাওয়ায়। টাকাও নেয় সে এশার থেকে, কিন্তু প্রতিবার টাকা নেওয়ার সময় বলে ধার নিচ্ছে, কিন্তু সে ধারগুলো আজ পর্যন্ত পরিশোধ করেনি। আদৌ করবে কিনা সন্দেহ। এশা ফাহিমকে ফোন রাখতে বলে সে দৌড়ে চলেছে রান্নাঘরে। তাড়াতাড়ি কেটে বেছে ধুয়ে রান্না চড়াই চুলায়। 2 চুলায় 2টো দেওয়া তাড়াতাড়ি হয়ে যায়। রান্না শেষ হয়েছে এমন সময় কলিং বেল বেজে ওঠে। এশা বুঝতে পারে আবরার এসেছে। সে আবরারকে দরজা খুলে দিয়ে আবার রান্নাঘরে চলে আসে। তারপর বড় একটা টিফিন বক্সে বেশি বেশি করে খাবার বেড়ে নিতে থাকে। সেও ফাহিমের সাথেই খাবে বলে ঠিক করেছে, তাই বেশি করে নিচ্ছে। আবরার ফ্রেশ হয়ে এসে দেখে এশা রেডি হয়ে কোথাও বের হচ্ছে। সে এশার বিষয়ে তেমন একটা মাথা না ঘামালেও মাঝে মধ্যে তার সেফটির জন্য টুকটাক প্রশ্ন করে।
যেটার জবাব দিতে এশা বাধ্য। সে এশাকে এই ভর সন্ধ্যায় বের হতে দেখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ ঈশা? একটু ফাহিমের কাছে যাচ্ছি। ওর বাসায় খাবার নেই আজ কয়েকদিন, হাতে টাকাও নেই কেনার, তাই আমি রেঁধে নিয়ে যাচ্ছি। না, না খেয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে। এশার কথাটা শুনে আবরারের সন্দেহ হয়। তারপরেও সে বেশি একটা ঘাটায় না, শুধু বলে তাড়াতাড়ি ফিরে আসতে। এশাও সম্মতি দিয়ে চলে যায়। এশা চলে গেলে আবরার একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের রুমে চলে যায় অতীতের কিছু স্মৃতিচারণ করতে। এই কাজটা করতে সে ভীষণ ভালোবাসে। সেই দুপুরের পর থেকে জাভিয়ান হানিয়ার সাথে কথা বলছে না। হানিয়া তার কলেজে যাওয়ার বিষয়ে কিছু বলতে গেলেও জাভিয়ান শুনতে নারাজ। বিকেলের দিকে জাভিয়ানকে লাগেজ গুছাতে দেখে হানিয়া অবাক হয়ে যায়। মাঝারি সাইজের একটা ব্যাগে নিচের জামা কাপড় নিচ্ছে সে। হানিয়া তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারছে না, কারণ জাভিয়ানের কাছে একটার পর একটা ফোন এসেই চলেছে অফিসের। হানিয়া জাভিয়ানের লাগেজ গুছানো আর ফোনের কথাগুলো শুনে একটু বুঝতে পারে জাভিয়ান কোনো একটা কাজে দেশের বাহিরে যাচ্ছে। তারপর থেকে হানিয়ার মনটা আরো খারাপ, কিন্তু সে সেটা বুঝতে দেয় না জাভিয়ানকে। নিচের রুমে থেকে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রোজি বেগমের রুমে গিয়ে ঘাপটি মেরে বসে আছে। দেশের বাহিরে যাবে তাকে একটু বললেও না। জাভিয়ান তার প্রতিটা কাজের মাধ্যমে হানিয়াকে বুঝিয়ে দিচ্ছে হানিয়া তার জীবনে কতটা ভ্যালুলেস। তাহলে হানিয়ার ওই অ্যাক্সিডেন্টের পর জাভিয়ান কেন তার এত যত্ন নিল? কেন প্রতিদিন নিয়ম করে একবার তার পায়ে গরম তেল মালিশ করে দিত? কেনই বা প্রতিদিন জোর করে তাকে বেডে শোয়াতো? হানিয়া না শুতে চাইলে জোর করে বুকে আগলে নিয়ে ঘুমাতে কেন? এত প্রশ্নের জবাব কে দেবে হানিয়াকে? এই কথাগুলোই হানিয়া রোজি বেগমের রুমে বেলকুনিতে বসে বসে ভাবছিল। সময় এখন রাত 8টার বেশি। বিকেলে সে ওই রুম থেকে বের হয়েছে, আর একবার ওই রুমের মুখ হয়নি। হানিয়া বসে বসে রাতের আকাশ দেখছিল। তখনই রোজি বেগম এসে তাকে ডাকতে থাকে, এই মেয়ে, যা তোর রুমে যা। জাভিয়ানকে বিদায় দিয়ে আয়, ছেলেটা তোর থেকে বিদায় নেবে বলে বসে আছে কখন থেকে, আর তুই এখানে বসে বসে মশার কামড় খাচ্ছিস। যা তাড়াতাড়ি রুমে যা। হানিয়া ঘাড় ঘুরিয়ে রোজি বেগমের দিকে তাকায়, তারপর মলিন হেসে বলে, আমি তার কে হই যে আমার থেকে বিদায় নেওয়ার জন্য বসে আছে? চলে যেতে বলো তাকে। আমি আজ এখানেই তোমার সাথে থাকবো, তার তার রুমে থাকবো না। সে যতদিন না আসছে ততদিন। তারপর কিছু উল্টোপাল্টা হলে বা চুরি হলে আমাকে অপবাদ দিতে দুবার ভাববে না তোমার ছেলে। তুমি এখন যাও মনি, আমাকে একটু একা থাকতে দাও। হানিয়ার কথা শেষ করার সাথে সাথে জাভিয়ানের গলার আওয়াজ শোনা যায়। বেশ জোরেই তার নাম ধরে ডাকছে। রোজি বেগম হানিয়ার কাছে এসে তার হাত ধরে বসা থেকে ওঠায়, তারপর রুমের বাহিরে নিয়ে যেতে যেতে বলে, যা দেখে আয় কি জন্য ডাকছে, পরে আবার আমার কাছে আসিস। কথাটা বলতে হাঁটতে থাকে রোজি বেগম আর হানিয়া। হানিয়াকে তাদের রুমের সামনে নিয়ে এসে রোজি বেগম চলে যায়। হানিয়া একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে, তারপর রুমের ভেতরে ঢুকে। রুমে যাওয়ার পর জাভিয়ানের কর্মকাণ্ডগুলো হানিয়াকে একটু না বরং অনেকটা অবাক করে। হানিয়া রুমে ঢুকে জাভিয়ানের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। হানিয়া চুপচাপ রুমের ভেতরে যেয়ে সোফায় বসে তার কার্যকলাপ দেখতে থাকে। জাভিয়ান চুল সেট করে হ্যান্ড ওয়াচ পরতে পরতে হানিয়ার সামনে এসে বলে, আমি 15-20 দিনের জন্য লন্ডন যাচ্ছি বিজনেসের কাজে। তোমায় তো স্বাধীনতা দেই না। এই কয়েকদিন স্বাধীনভাবে চলাফেরা করো, যত খুশি উড়াউড়ি করো, পারলে হাত পা ভেঙে ঘরে বসে থেকো। কথাটা ভীষণ তাচ্ছিল্য করে বলে জাভিয়ান। জাভিয়ানের এমন তাচ্ছিল্যপূর্ণ কথায় হানিয়ার চোখে পানি এসে পড়ে, কিন্তু সে চোখ মুখ শক্ত করে বসে তার কথা শুনতে থাকে। জাভিয়ানের দিকে একবারও তাকায় না। জাভিয়ান নিচেই আবার বলে, যাই হোক, আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ। কথাটা বলে লাগেজ টানতে টানতে ঘর থেকে বের হয়ে যায়। হানিয়া তখনও বসে থাকে সোফায়, একবারও চোখ তুলে তার যাওয়া দেখে না। জাভিয়ান রুম থেকে বের হওয়ার সময় দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে নিজের সুপ্ত রাগটা প্রকাশ করে যায়।
দরজা লাগানোর আওয়াজে হানিয়া বুঝতে পারে জাবিয়ান চলে গিয়েছে। সাথে সাথে তার চোখে জমা পানিগুলো ঝরতে শুরু করে। বাসার নিচে গাড়ির আওয়াজে হানিয়া বুঝে যায় জাবিয়ান বাসা থেকে রওনা হয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। হানিয়া বসা থেকে আস্তে ধীরে উঠে দুর্বল পায়ে হেঁটে বেলকুনিতে যায়। বেলকুনির একদম মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হুট করে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ে হানিয়া। মনে তার হাজারো দুঃখ, অভিমান, অভিযোগ, কিন্তু শোনার মতো কেউ নেই তার। সে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমায় কেন এত কষ্ট দিচ্ছ? একটু সুখ, একটু ভালোবাসা কি আমি ডিজার্ভ করি না? কেন সে আমায় ভালোবাসে না? আমি কেন এত দুর্বল, মেরুদণ্ডহীন লাগছে আমার নিজেকে? তার এত অবহেলা, অপমান, অত্যাচারের পরেও মনটা তাকেই কেন এত চায়? কেন তার ভালোবাসা পাওয়ার আশায় আমি আজও প্রহর করি? কেন এত বেহায়া আমি? আল্লাহ, আমাকে শক্ত হৃদয়ের অধিকারী বানিয়ে দাও, যাতে তার এই অবহেলা, অপমান, কষ্ট আমাকে বিন্দু পরিমাণ ছুঁতে না পারে। আমাকে এতটাই শক্ত বানিয়ে দাও যাতে তার করা অন্যায়ের জবাবগুলো দিয়ে তাকে ছাড়তে আমি দুবার না ভাবি। আমার বুক যেন না কেঁপে ওঠে তাকে ছাড়ার কথা ভেবে। ঠিক এতটাই কঠিন বানিয়ে দাও। এমনই হাজারো কথা বলতে থাকে আর কাঁদতে থাকে। কথাগুলো বেশি জোরে না বলায় সে ছাড়া আর কেউ শুনতে পারবে না। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যাওয়ায় হানিয়া কাঁদা থামিয়ে চুপ করে হাঁটুতে মাথা রেখে বসে থাকে। কতক্ষণ ছিল? হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা। হানিয়া বসেছিল, তখনই হাতে জোরদার একটা টান অনুভব করে। কেউ তাকে বসা থেকে টান দিয়ে উঠিয়ে দাঁড় করায়। চোখে তখনও পানি ছিল বিধে তাকে দাঁড় করানো ব্যক্তিটিকে সে সাথে সাথে দেখতে পারে না। কয়েক সেকেন্ডের পর নিচের নরম ঠোঁট চূড়ায় অন্য কারো ঠোঁটের স্পর্শ পেয়ে ভয়াবহ রকমের চমকে যায়। সে বুঝতে পারে সামনের ব্যক্তিটি অনেকটা তৃষ্ণাভাবে তাকে চুমু খাচ্ছে। কিন্তু কার এত সাহস? হানিয়া ব্যক্তিটিকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কাতে থাকে, কিন্তু ব্যক্তিটির শক্তির কাছে তার শক্তি কিছুই না। রাতের আকাশে আজ চাঁদ নেই, তার উপর বেলকুনির লাইটগুলো হানিয়া না চালালে জাবিয়ানও চালায় না। হানিয়া তো আজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত রোজি বেগমের কাছেই ছিল, তাই বেলকুনির লাইটগুলো চালানো হয়নি। হানিয়া চোখ জোড়া বন্ধ করলে চোখের কার্নিশ পেয়ে জমে থাকা অশ্রুগুলো গড়িয়ে পড়ে। সে তার ঠোঁট আঁকড়ে ধরা ব্যক্তিটিকে এখনো ঠেলছে, কিন্তু কাছের কাজ কিছুই হচ্ছে না। ব্যক্তিটি চুমু খেতে খেতেই ছট করে তাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা দেয়। রুমে আসার পরও হানিয়া ব্যক্তিটিকে দেখতে পায়। জাবিয়ান, সে এখানে কেন? সে তো এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিল না, তাহলে আবার আসলো কেন বাসায়? জাবিয়ান হানিয়াকে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিয়ে তার এক হাত দিয়ে হানিয়ার 2 হাত মাথার উপরে চেপে ধরে, আরেক হাত হানিয়ার ঘাড়ের পেছনে শক্ত করে চেপে ধরে আয়েশ করে চুমু খেতে থাকে। সেকেন্ড পেরিয়ে মিনিট হয়ে যায়, কিন্তু জাবিয়ান হানিয়াকে ছাড়ে না। হানিয়া এখনো মুচড়া মুচড়ি করছে নিজেকে ছাড়াতে, কিন্তু পারছে না। এদিকে তার শ্বাসও আটকে আসছে। হানিয়া এমন মুচড়া মুচড়ি করে জাবিয়ানের কাছে ডিস্টার্ব হয়। সে হানিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে মাথা তুলে চোখে চোখ রাখে। ঘাড়ের পেছনে হাতটা এনে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে হানিয়ার ঠোঁট মুছিয়ে দিতে দিতে বলে, মোস্টামুস্টি বাদ দিয়ে একটু রেসপন্স করো, প্রমিস করছি। যতদিন ওখানে থাকবো একটা মেয়ের দিকেও চোখ তুলে তাকাবো না। এমন কিছু করো যাতে আমি ওখানে গিয়ে সারাদিন তোমার কথা ভাবি, অন্য মেয়েদের কথা আমার মাথায় না আসে। হানিয়াও যেহেতু জাবিয়ানের চোখের দিকে তাকিয়েছিল, তাই সে জাবিয়ানের চোখ দেখে তার কথার সত্যতা পায়। জাবিয়ান আবার মুখ এগিয়ে হানিয়ার ঠোঁটের কাছে কয়েক সেকেন্ডে দেখে আবারও নিচের দখল নিয়ে নেয়। হানিয়া মুচড়া মুচড়ে করছে না দেখে জাবিয়ান তার ধরে রাখা হাত দুটো ছেড়ে দেয়। হাত ছাড়া পাওয়ার সাথে সাথে হানিয়া এক হাত দিয়ে জাবিয়ানের মাথার পেছনের চুল খামছে ধরে আরেক হাত দিয়ে তার পরনের ব্লেজার সাথে নিচে রেসপন্স করতে থাকে। দুজনে অনুভূতির সাগরে এতটা ডুবে যায় যে সময়ের খেয়ালও থাকে না। একটা সময় গিয়ে দুজনেরই নিঃশ্বাস নিতে কষ্ট হলে জাবিয়ান হানিয়ার ঠোঁটছুড়াকে মুক্ত করে দেয়। নিচের মাথা এলিয়ে দেয় হানিয়ার বুকে, শক্ত করে ছড়িয়ে ধরে নিচের সাথে। হানিয়া ছুঁড়ে ছুঁড়ে নিঃশ্বাস নেওয়া তার বুক হাঁপড়ের ন্যায় ওঠানামা করতে থাকে। বেশ খানিকটা সময় নিয়ে জাবিয়ান হানিয়া স্বাভাবিক হয়। জাবিয়ান নিজেকে স্বাভাবিক করে মাথা তুলে হানিয়ার দিকে তাকায়। দেখতে পায় হানিয়াও তার দিকে তাকিয়ে আছে। নিজের মুখটা আরো একবার এগিয়ে নিয়ে
হানিয়ার মুখের কাছে নিয়ে যায়। হানিয়াকে জড়িয়ে ধরা হাত দুটো দিয়ে আঁকড়ে ধরে তার গাল ছোড়া কণ্ঠে এক প্রকার মাদকতা নিয়ে বলে, কাজটা শেষ করে ফিরে আসি ভালোই ভালোই, নতুন করে সবটা শুরু করব আবার। এর চেয়েও বেশি আদর ভালোবাসা দিয়ে একদম পাগল করে রাখবো। এতদিন এই জাভিয়ান তালুকদারের নিষ্ঠুরতা দেখেছো, কিন্তু কাজ শেষ করে আসার পর এক নতুন জাভিয়ান তালুকদারকে দেখবে, তার পাগল করা ভালোবাসা দেখবে। মুখে ভালোবাসি না বলেও দিনে 1000 বার ভালোবাসা প্রকাশ করব। আমি আবারও তোমার অশ্রু ঝরানোর কারণ হব, কিন্তু তখন অশ্রু ঝরবে সুখের কারণে, পাগল করা ভালোবাসার কারণে। কথাটা শেষ করে জাভিয়ান হানিয়ার পুরো মুখ জুড়ে ভালোবাসার স্পর্শ দিতে থাকে। হানিয়াও বিনা বাক্যে গ্রহণ করে তার নিষ্ঠুর স্বামীর পবিত্র ভালোবাসাগুলো। ভালোবাসা দেওয়া নেওয়া শেষ হলে জাভিয়ান শোয়া থেকে উঠে দাঁড়ায়। হানিয়ার দিকে হাত বাড়িয়ে দিলে সে একবার বাড়ানো হাতটা আরেকবার জাভিয়ানের দিকে তাকায়। জাভিয়ান বুঝতে পারে হানিয়া তাকে এখনো বিশ্বাস করে উঠতে পারছে না, তাই সে নিচেই হানিয়ার হাতের বাহু ধরে ওঠায়। এরপর হানিয়ার এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো সুন্দর করে কানের পাশে গুছিয়ে দিয়ে বলে,